আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 13 সসীম ধারা। অষ্টম শ্রেণীতে তোমাদের প্যাটার্ন ছিল, মনে আছে? প্যাটার্ন মনে আছে? প্যাটার্ন না, আমি যা জিজ্ঞাসা করে একটু রেসপন্স করো, কথা বলো। বলছি তোমাদের অষ্টম শ্রেণীতে প্যাটার্ন পড়ানো হয়েছিল? জি স্যার। প্যাটার্ন পড়ানো হয়েছিল। প্যাটার্ন কি রকম ছিল? ধরো এখানে ছিল 2, তারপরে ধরো আছে 5, 8, 11, এর পরের সংখ্যাটা কত বলো, বলতে পারো? 14। আমরা এটা কিভাবে বুঝলাম? এই পদের থেকে এই পদ 3 বেশি, এটার থেকে এটা 3 বেশি, এটার থেকে এটা 3 বেশি, এটার থেকে এটা 3 বেশি, 3 3 করে বাড়তেছে। এইভাবে কিন্তু প্যাটার্ন আরো সামনে আরো সাইডে অনেকগুলো পদ লেখা যায়। আবার এইরকমও কিছু প্যাটার্ন ছিল, ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এখানে 2টা ত্রিভুজ, তাও আবার এইভাবে, এখানে ধরো আছে 3টা ত্রিভুজ, এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে পরের চিত্রটা কেমন হবে। এই প্যাটার্ন গুলোকে আমরা বলতাম সাংখ্যিক প্যাটার্ন, আর এই প্যাটার্ন গুলোকে বলা হয়তো জ্যামিতিক প্যাটার্ন। এরা ছিল সাংখ্যিক প্যাটার্ন আর এরা ছিল জ্যামিতিক প্যাটার্ন। এই জ্যামিতিক প্যাটার্নকে আবার সাংখ্যিক প্যাটার্নেও রূপান্তর করতাম। যেমন এখানে 3টা কাঠি আছে বা 3টা বাহু আছে, এখানে আছে 3 আর 2 5টা, এখানে আছে 5 আর 2 7টা। এইভাবে আমরা এদেরকে সাংখ্যিক প্যাটার্নেও রূপান্তর করতাম। প্যাটার্নের ক্ষেত্রে এইভাবে করে শেষে একটা পদ, মানে এরপরে আর কোনো পদ নাই, এরকমটাও হওয়া সম্ভব ছিল। এই প্যাটার্ন এই চিত্র বাদ দিলাম, এখন আর আমাদের এই জায়গাটায় চিত্র দরকার পড়বে না। এই জ্যামিতিক প্যাটার্ন আমাদের আলোচনায় থাকবে না, আমাদের এই আলোচনায় থাকবে সাংখ্যিক প্যাটার্ন। তবে এই সাংখ্যিক প্যাটার্নের পদগুলো যদি অসীম হয়, মানে পদ কখনো শেষ হচ্ছে না, এরকম যদি হয়, চলতেই থাকে, তখন এই প্যাটার্নকে আমরা প্যাটার্ন না বলে এটাকে আমরা বলি অনুক্রম। অনুক্রম অনুক্রম বলতে অনুক্রমের পদ শেষ পদ বলে কিছু নাই। অনুক্রম চলতেছে তো চলতেছে, সামনে চলতেই থাকবে, অনুক্রমের কোনো শেষ হবে না। এবার এই অনুক্রমের পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তখন যা পাওয়া যাবে ওর নাম হলো ধারা। এখানে কমা দিব না, কমা না দিয়ে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। এইভাবে অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তখন পাওয়া যাবে ধারা। এটা একটা ধারা, এইটাও একটা ধারা। এই ধারা, প্যাটার্ন, অনুক্রম এরা একরকমই, তবে এই ধারার ক্ষেত্রে প্লাস চিহ্ন দ্বারা আমরা এদেরকে যুক্ত করতেছি। অনুক্রমের পদগুলোর মাঝে থাকে কমা, আর ওই পদগুলোর মাঝে কমা না দিয়ে যদি আমরা প্লাস সাইন ব্যবহার করি, তখন এটাকে বলা হবে ধারা। অনুক্রমের পদের সংখ্যা অসীম, অনুক্রমের পদের সংখ্যার কখনো শেষ হয় না। কিন্তু ধারার ক্ষেত্রে পদের সংখ্যা সব সময় অসীম হবে এমন কোনো কথা নাই। ধারার ক্ষেত্রে শেষ পদ থাকতে পারে, সসীম সংখ্যক পদ থাকতে পারে, আবার অসীম সংখ্যক পদ থাকতে পারে।
আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সসীম ধারা, অর্থাৎ পদের সংখ্যা সসীম হবে, এইভাবে শেষে একটা পদ থাকবে, এরপরে আর কোনো পদ নাই। এইরকম হইলে এটা হলো সসীম ধারা। আর এইরকম শেষে আরো পদ আছে, কোন পর্যন্ত আছে জানি না, চলতেছে তো চলতেছে, এইরকম যদি হয় এটার নাম হবে অসীম ধারা। সসীম ধারা আর অসীম ধারা আমাদের জেনারেল ম্যাথের আলোচনার বিষয়বস্তু সসীম ধারা। অসীম ধারা নিয়ে হায়ার ম্যাথে আছে, ওইটা তোমাদের সিলেবাস বহির্ভূত, ওইটা তোমাদের জন্য দরকার নাই। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনায় থাকবে সসীম ধারা। আর সাধারণত আমরা দুই ধরনের সসীম ধারা নিয়েই বেশি আলোচনা করব। তার ভিতরে একটা হলো সমান্তর ধারা আর একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর একটা ধারা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি? যেই ধারার পর পর দুইটা পদের বিয়োগফল সমান, এই ধারাকে বলা হয় সমান্তর ধারা। আর যে ধারার পর পর দুইটা পদের ভাগফল সমান, ওইটাকে বলা হয় গুণোত্তর ধারা। যেমন এখানে ধরো 2 দিয়ে শুরু করলাম, 2 যোগ 6 যোগ 18, এইভাবে যদি কোনো ধারা আমরা লিখি, এই ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। অর্থাৎ এই ক্ষেত্রে এই পদকে এই পদ দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, এটাকে এটার দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়, কোন একটা পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে 3 পাওয়া যায়। আবার কোন এইভাবে যদি হয়, একটা নির্দিষ্ট সংখ্যা যদি সবসময় ভাগফল হয়, তখন এই ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। এর বাইরে আরো বিভিন্ন ধরনের ধারা আছে, যেমন এই 1 এর বর্গ যোগ 2 এর বর্গ যোগ 3 এর বর্গ, 3 এর বর্গ 4 এর বর্গ, এইভাবে যদি আমরা লিখি, এটা হবে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, এইভাবে লিখলে এটা স্বাভাবিক সংখ্যার ঘনর ধারা। এইভাবে বিভিন্ন ধরনের ধারা থাকতে পারে। আমাদের আলোচনায় দুইটা ধারাই মেইনলি আলোচিত হবে, সেটা হলো সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, আর তার পাশাপাশি এইগুলো থাকবে। 13.1 এখানে সমান্তর ধারা নিয়েই আলোচনা আছে। 13.1 এখানে সমান্তর ধারা নিয়েই আলোচনা। এই সমান্তর ধারায় আমাদের কিছু সূত্র শিখতে হবে। আমরা ধরো এখানে একটা ধারা লিখলাম 4, 4 আর 3 7, 7 আর 3 7 আর 3 11, 10, 4 আর 3 7, 7 3 10, 10 আর 3 13, 13 আর 3 16। এইভাবে যদি কোনো একটা ধারা লিখি, এই ধারাটা সমান্তর ধারা। সাধারণত সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখানে এ হচ্ছে 4। সমান্তর ধারার প্রথম পদ বুঝতে পারলাম না, বুঝিনি, আবার বলো। বুঝতে পারি নাই স্যার। বলছে এইটা যে একটা সমান্তর ধারা, এটা বুঝো কিনা? ধারাটা দেখতে পাচ্ছ? তোমার কথা আসতেছে না। যে প্রশ্ন করছো সে আবার কথা বলো, তোমার কথা আসতেছে না। আমি উপরে ওই লাইনটা বুঝতে পারি নাই স্যার। এই লাইনটা দেখো, এই 4 এর সাথে 3 যোগ করলে কত হয়? স্যার 7। 7। 7 এর সাথে 3 যোগ করলে কত হয়? 10। 10 এর সাথে 3 যোগ করলে কত? 13। 13। 13 এর সাথে 3 যোগ করলে কত? 16। তাহলে বলা যায় না এর পরের সংখ্যাটা কত হবে, সেটা বলা যায়? জি স্যার। জি স্যার। কত হবে? স্যার 19 19 হবে। 19 হবে। তাহলে এটা একটা ধারা হইছে না? জি স্যার, সমান। ধারা জি হইছে। স্যার। এই ধারাটা সমান্তর ধারা, কারণ
পরপর দুইটা পদের অন্তর সমান, পার্থক্য সমান। 7 এবং 4 এর ব্যবধান 3, 10 এবং 7 এর ব্যবধান 3, 13 এবং 10 এর ব্যবধান 3, 16 এবং 13 এর ব্যবধান 3। এই জন্য এটার নাম হয়েছে সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি আমাদের সূত্র ব্যবহারের সুবিধার জন্য। এখন আমরা সূত্র বের করবো এখান থেকে। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অন্তর পরপর দুইটা পদের বিয়োগফলকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর হয়েছে এই 7 বিয়োগ 4 অথবা এই 10 বিয়োগ 7 অথবা 13 বিয়োগ 10। এরা হলো সমান্তর ধারা, মানে সাধারণ অন্তর। সাধারণ অন্তর হয়েছে 3। যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায়। তাহলে প্রথম পদকে আমরা প্রকাশ করব এ দ্বারা, আর সাধারণ অন্তরকে প্রকাশ করব ডি দ্বারা। ঠিক আছে তো? এখানে সাধারণ অন্তর ডি হয়েছে 3। এখন দেখো তো এই ধারাটার দিকে একটু লক্ষ্য করো। প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে চতুর্থ পদ। এইভাবে কোন একটা পদের সাথে যদি আমরা সাধারণ অন্তর যোগ করি সেক্ষেত্রে পরের পদ পাওয়া যাবে। আবার কোন একটা পদ থেকে যদি সাধারণ অন্তর বিয়োগ করি আগের পদ পাওয়া যায়। কোন একটা পদ থেকে সাধারণ অন্তর বিয়োগ করলে আগের পদ পাওয়া যায়। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ধরো কোন একটা সমান্তর ধারার প্রথম পদ হয়েছে এ আর সাধারণ অন্তর হয়েছে ডি। সেক্ষেত্রে ধারাটা কিরকম? এই এ, তারপরের পদটা তাহলে এ এর থেকে ডি পরিমাণ বেশি, এ প্লাস ডি। তারপরের পদ এ এর সাথে আরো একটা ডি বেশি, অর্থাৎ এ প্লাস টুয়াইস ডি। এরপরে আরো একটা পদ বেশি, এ প্লাস থ্রাইস ডি। এইভাবে হবে কিনা? স্যার এই জিনিসটা স্যার একটু আরেক করে বুঝাই দিলে ভালো হয়। ওটা বলো, কি বোঝো নাই? এ প্লাস এ মাইনাস ডি, এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ডি, আবার এ প্লাস 2d। এইটা যদি একটু আরেকবার আবার দেখো তাইলে। ধরো একটা ধারা একটু আগেই লিখছিলাম 3, ধরো এটার সাথে 4 যোগ করলে 4 আর 3 কত? 4 আর 3 7, 7 4 11, 11 আর 4 কত? 15। এটা একটা ধারা। এই ধারার প্রথম পদ এ এর মান কত? দেখো 3। সাধারণ অন্তর ডি এর মান কত এখানে? স্যার 4 স্যার। এখন দেখো তো এই যে প্রথম পদ দেখছি, এই যে প্রথম পদ দেখছি, দ্বিতীয় পদটা কি? এই 4 যোগ 3 না? ইয়েস স্যার। এই দ্বিতীয় পদটা এ যোগ ডি। তৃতীয় পদটা কি? এই জায়গায় যা আছে সেটার সাথে 4 বেশি। ইয়েস স্যার। তাহলে এই জায়গায় যা আছে এটার থেকে ডি বেশি হবে এটা। ইয়েস স্যার, বুঝছি স্যার। তাহলে এইটার সাথে ডি যোগ করলে দেখো এ প্লাস টুয়াইস ডি, এইটার সাথে আবার ডি যোগ করলে এ প্লাস থ্রাইস ডি। এরকম হয় কিনা? জি স্যার। সবাই কি ক্লিয়ার না কারো সমস্যা আছে? স্যার ক্লিয়ার। আচ্ছা, স্যার ক্লিয়ার। এবার আমরা যদি এই ধারার শেষের পদ, আচ্ছা এখন একটা ব্যাপার এই জায়গায় দেখো, সেটা হলো যে এটা কততম পদ দেখো তো? তৃতীয় স্যার। তৃতীয় পদ। তৃতীয় পদ না, ভালোভাবে গুনো। স্যার চতুর্থ পদ। চতুর্থ পদ। এটা চতুর্থ পদ। চতুর্থ পদে 4 এর সহগ কত? ডি এর সহগ। চতুর্থ পদে ডি এর সহগ কত? 3। এটা কততম পদ? তৃতীয় পদ। এটা দ্বিতীয় পদ। তৃতীয় পদ। তৃতীয় পদে ডি এর সহগ কত? 2। এটা কততম পদ? স্যার দ্বিতীয়। দ্বিতীয় পদ। এখানে ডি এর সহগ কত? 1 1 স্যার। হ্যাঁ, এইটা কততম পদ? স্যার এটা প্রথম প্রথম পদ।
প্রথম পদে ডি এর সহগ কত? নাই স্যার। নাই মানে স্যার 0। ডি তো নাই। আর ডি নাই মানে কি? এটা a প্লাস 0d। এই পদটা কিন্তু a প্লাস 0d। এই a প্লাস 0d, a প্লাস 1d, a প্লাস 2d, a প্লাস 3d দেখো ধারায় পড়ছে না? স্যার। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। তাহলে প্রত্যেকটা পদে ডি এর সহগ হয় ওইটা যততম পদ তার থেকে এক কম। এটা প্রথম পদ ডি এর সহগ এক কম 0। এটা দ্বিতীয় পদ ডি এর সহগ এক কম 1। এটা তৃতীয় পদ ডি এর সহগ এক কম কত 2। এটা চতুর্থ পদ ডি এর সহগ এক কম 3। যততম পদ ডি এর সহগ তার থেকে এক কম হয় তাহলে n তম পদে ডি এর সহগ হবে n-1। তাহলে এই ধারার n তম পদ হবে a প্লাস ডি এর সহগ হবে n-1, a প্লাস n-1d। দেখো বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। এটা n তম পদ বের করার সূত্র। যে কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি a হয়, সাধারণ অন্তর যদি d হয়, সেক্ষেত্রে ওই ধারার n তম পদ বের করার সূত্র a প্লাস n-1 ইন্টু d। n তম পদকে সাধারণত আমরা un দ্বারা প্রকাশ করি। un ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। এটা n তম পদ বের করার সূত্র un। যদি এখন এই জায়গা থেকে তোমাকে বলা হয় যে u1 কত, n এর জায়গায় 1 বসাই দাও। প্রথম পদ u1 a প্লাস 1-1 ইন্টু d মানে a আসে, এটা 0 হয়েছে। যদি বলা হয় u2 কত, u2 হয়েছে a প্লাস 2-1 ইন্টু d ইকুয়াল টু a প্লাস d। যদি বলা হয় u3 কত, u3 হয়েছে a প্লাস 3-1 ইন্টু d ইকুয়াল টু a প্লাস টুয়াইস d। দেখো এইভাবে হবে কিনা? ইয়েস স্যার। এইটা হলো সূত্র। এটা সাধারণ পদ। এই পদে n এর পরিবর্তে 1 2 3 বসালে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এই পদগুলো এইভাবে পাওয়া যায়। স্যার, n তম পদের সূত্রের প্রমাণ কি স্যার এইগুলা? প্রমাণ তো এই যে আমি এই বললাম, এটার কোনো ওইরকম প্রমাণ নাই। এটা যুক্তি ভিত্তিক প্রমাণ। এটা কিন্তু প্রমাণ না, এটা জাস্ট তোমারে বুঝাই দিলাম যে এই যে এই সূত্রে 1 2 3 বসাইলে এরকম পাওয়া যায়। ঠিক আছে? এই যা কিছু বলছি এইটাই প্রমাণ, এর বাইরে ওইরকম কোনো প্রমাণ নাই। যে প্রথম চতুর্থ পদ যেখানে, ওখানে ডি এর সহগ কত হয়েছে, ডি এর সহগ হয়েছে ওখানে 3, তার মানে কি এক কম। ইয়েস স্যার। তৃতীয় পদ ডি এর সহগ কত, ডি এর সহগ 2, এক কম হয়েছে। দ্বিতীয় পদ ডি এর সহগ কত, ডি এর সহগ 1, এক কম হয়েছে। প্রথম পদ ডি এর সহগ কত, 0 মানে এক কম হয়েছে। যততম পদ ডি এর সহগ তার থেকে এক কম হয়। ঠিক আছে? এটা বুঝতে পারছো না? বুঝো নাই? ইউএন এর জায়গায় কি স্যার এসএন হবে না? ইউএন এর জায়গায় কি হবে আবার বলো তো? এসএন স্যার, এসএন। ও এসএন হইছে যোগফল। আমি কিন্তু যোগফল বের করে নেই এখনো, আরো একটা সূত্র বাকি আছে। স্যার ইউএন এটা মানে পদ এটাকে টিএন ও বলা হয়। অনেক সময় কেউ কেউ এটা টিএন ও বলবে। টিএন অথবা ইউএন। এটা হলো এন তম পদ। হ্যাঁ বলো স্যার। এটা বিয়োগফলের সমান্তর ধারা বাইর করার নিয়ম না স্যার? হ্যাঁ, মানে পরপর দুইটা পদের বিয়োগফল সমান এইরকম যে ধারা, অর্থাৎ এটাকে বলা হয় সমান্তর ধারা। সমান্তর ধারার এন তম পদ বের করার সূত্র এটা। ইয়েস স্যার, বুঝছি স্যার। এই সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে। এন তম পদ বের করার সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d। a প্লাস n-1 ইন্টু d কেন সেটার ব্যাখ্যা আমি এখানে করছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ধরে নাও যে এই ধারাটার n সংখ্যক পদের যোগফল, এই ধারার n সংখ্যক পদের যোগফল s বা sn।
ধরে নিলাম যে এই ধারার n সংখ্যক পদের যোগফল Sn, অর্থাৎ এইভাবে যোগ করতে করতে n তম পদ পর্যন্ত যদি যোগ করি যোগফলটা Sn হবে, এটা আমরা ধরে নিলাম। এই ক্ষেত্রে আরো ধরে নিই যে শেষ পদ এটা p, মানে n তম পদটা p। এই যে a + n - 1 * d n তম পদ, এটাকে আমি p ধরলাম, p ক্যালকুলেশনের সুবিধার জন্য। যোগ বিয়োগের সুবিধার জন্য n তম পদকে ধরছি আমরা p, অর্থাৎ এটাকে p ধরছি। আর এই জায়গায় n সংখ্যক পদ আছে, ভালোভাবে খেয়াল করো, n সংখ্যক পদ আছে। এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইটা হলো n তম পদ। n তম পদটাকে আমরা p ধরছি, অর্থাৎ p এর মানটা তাহলে এইরকম। এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন এইটা এই n তম পদ যদি p হয়, n তম পদের আগের পদ কত হবে? এটার আগের পদটা কত হবে বলতে পারো? দেখো তো, এইটার আগের পদ এইটার থেকে d বিয়োগ করলে এটা পাওয়া যায় কিনা? কথা বলো, এইটার থেকে d বিয়োগ করলে এটা হয় কিনা? ক্লাস শেষ। আচ্ছা স্যার, আপনার মিউট করা আছে স্যার আপনার। এই পদের থেকে d বিয়োগ করলে এটা পাওয়া যায় কিনা? ইয়েস স্যার। এটার থেকে d বিয়োগ করলে এটা হয় কিনা দেখো। কথা বলো। ইয়েস স্যার, হবে স্যার। অর্থাৎ প্রত্যেকটা পদ থেকে d বিয়োগ করলে ওই পদের আগের পদ পাওয়া যায়। প্রত্যেক পদ থেকে বিয়োগ করলে ওই পদের আগের পদ পাওয়া যায়। এই পদ থেকে d বিয়োগ করলে এটা, এটা থেকে d বিয়োগ করলে এটা, এটা থেকে d বিয়োগ করলে এটা, তাহলে এটা থেকে d বিয়োগ করলে এটার আগের পদ পাওয়া যাবে। এটার আগের পদ হবে তাহলে p - d, এবং এটার আগের পদ হবে আরো d পরিমাণ বিয়োগ, অর্থাৎ p - twice d। এইভাবে হবে। দেখো বোঝা যায় কিনা, বুঝতে পারছো? ইয়েস স্যার। আবার এইটারও যদি আগের পদটা লিখতে চাই সেটা হবে p - 3d। ইয়েস স্যার। এই পদগুলো যদি আমরা উল্টা দিক থেকে সাজানোর চেষ্টা করি, এই পদগুলো যদি উল্টা দিক থেকে লিখি, p এর মানটা একটু এখানে লিখে রাখি যে p এর মান কত। p এর মান হচ্ছে a + n - 1 * d, এটা p এর মান। উল্টা দিক থেকে যদি আমরা এই পদগুলো সাজাই সেক্ষেত্রে প্রথমে হবে কত p, এর পরে হবে কত, এর পরে হবে p - d, এর পরে হবে কত তার আগের পদ, সেটা হচ্ছে p - twice d, এর পরে হবে কত তার আগের পদ, এখানে হবে সেটা p - 3d, p - 3d, এইভাবে চলতে থাকবে। এক পর্যায়ে এই শেষে কি লিখবো? শেষে লিখবো এই প্রথম পদটা, অর্থাৎ শেষে লিখবো a, তার আগেরটা লিখবো কি a + d, a + d, তার আগেরটা লিখবো a + twice d, এইভাবে আমরা লিখবো। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো? স্যার আরেকবার বুঝাই দেন। বলছি ওই পদগুলো আমরা উল্টা দিক থেকে লিখছি। প্রথম লাইনের শেষ পদ ছিল p, সেটার একেবারে প্রথম পদ হিসাবে লিখছি। তার আগের পদ ছিল p - d, সেটারে এখানে লিখছি p - d। উল্টা দিক থেকে সাজিয়ে লিখছি। দেখো উল্টা দিক থেকে সাজিয়ে লেখাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই উল্টা দিক থেকে সাজানোর যোগফলটা এইভাবে সাজাইলে যে যোগফল হয়
এই যোগফলটা কত হবে, সেটা Sn এর থেকে বেশি হবে না কম হবে, এটা একটু চিন্তা করো। কি বলো, এটা বেশি হবে না কম হবে Sn এর থেকে? বলো বলো। কম হবে। হ্যাঁ, আরেকটু স্যার স্পষ্ট বলো। কম হবে। তোমার কথা আসলে আমি কম বুঝি নাই। হবে। একই থাকবে নাকি? বলছি এই যোগফলটা উপরের যোগফলের থেকে বেশি হবে না কম হবে, একই থাকবে কিনা? সমান সমান থাকবে। সমান থাকবে স্যার। স্যার সমান থাকবে। হ্যাঁ, তাহলে এই জায়গায় এটাকে আমরা Sn লিখতে পারবো। এখন যদি আমরা এই দুইটা লাইন যোগ করি, Sn এর সাথে Sn যোগ করলে হবে 2Sn ইকুয়াল টু এর সাথে p যোগ করলে হবে a প্লাস p, এর সাথে a প্লাস d এর সাথে p মাইনাস d যোগ করলে হবে a প্লাস p। এই দুইটা যোগ করলে এখানেও দেখো a প্লাস p হবে, এই দুইটা যোগ করলে এখানেও a প্লাস p হবে, প্লাস ডট ডট। এই দুইটা যোগ করলে হবে a প্লাস p, এই দুইটা যোগ করলে a প্লাস p, এখানেও হবে a প্লাস p। দেখো সবগুলা যোগফল, সবগুলা পদ বরাবর যোগফল a প্লাস p হয় কিনা? জি স্যার। আচ্ছা, স্যার এখন এখানে মোট কয়বার a প্লাস p আছে সেটা বলতে পারো? a প্লাস p কয়বার আছে? 7 স্যার 8 বার। না, এখানেও তো কতগুলো আছে, এই যে অসীম সসীম 14 বার আছে। n সংখ্যক বার, n সংখ্যক বার আছে, কারণ এখানে n সংখ্যকটা পদ ছিল, n সংখ্যক পদ ছিল, প্রত্যেক পদের বিপরীতে একটা a প্লাস p আসছে, তাহলে n সংখ্যক a প্লাস p হবে। ঠিক আছে? জি স্যার। জি তাহলে n সংখ্যক a প্লাস p 14 বার আছে করা হয়, বলো কিছু বলবা? স্যার 14 বার আছে স্যার। 14 আরে 14 বার বার আছে পাইছো স্যার। কই? কি বলতেছো? এখানে কি 14টা পদ আছে? এই জায়গায় n সংখ্যক পদ আছে কয়টা? n সংখ্যক পদ। আমরা কিন্তু n সংখ্যক পদের যোগ করতেছি। n সংখ্যক পদের প্রত্যেকটা পদের বিপরীতে একটা a প্লাস p পদ আছে, প্রত্যেকটা পদের বিপরীতে a প্লাস p, প্রত্যেক পদের বিপরীতে a প্লাস p, তাহলে n সংখ্যক বার a প্লাস p আছে এখানে। ঠিক আছে? তাহলে n সংখ্যক বার a প্লাস p যোগ করলে কত হয়? বলো। n সংখ্যক বার a প্লাস p যোগ করলে কত হবে? স্যার আচ্ছা, n বলো into a তো, plus b। যদি আমরা 5 বার a প্লাস p যোগ করি তাহলে কত হবে? 5 বার স্যার 5 into a plus b। 5 into a plus p, তাহলে n সংখ্যক বার থাকলে n into a plus p হবে। তাহলে এই যোগফলটাকে আমরা n into a plus p লিখতে পারি। অতএব Sn equal to n into a plus p divided by 2, এটা লিখতে পারি। এটা হচ্ছে Sn। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এইবার এইটারে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু n by 2 into a plus p, n by 2 into a plus p এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? a plus n minus 1d, a plus n minus 1d, এইভাবে লিখতে পারি। এই a এর সাথে a যোগ করলে হবে টুয়াইস a,
a এর সাথে a যোগ করলে হবে twice a, তাহলে শেষ পর্যন্ত রেজাল্টটা কত আসে n/2 into twice a plus n-1 into d। দেখো এটাই n সংখ্যক পদের যোগফলের সূত্র। এই সূত্রের প্রমাণটা বুঝতে পারছো কিনা? প্রমাণ অনেক সময় পরীক্ষায় আসে। n সংখ্যক পদের যোগফল বের করার সূত্র, এই সূত্রটা প্রমাণ পরীক্ষায় মাঝে মাঝে আসে। এটার উপরে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, যে বুঝো না এসে বলো। স্যার আমার একটু সমস্যা হইতেছে। হ্যাঁ বলো, কি সমস্যা হইতেছে তোমার? স্যার আমরা যে যোগটা করলাম, যোগ করার পরে নিচে তো সবগুলো a প্লাস p আসলো কিভাবে? হ্যাঁ নিচে আমার সবগুলো একটু a প্লাস p কিভাবে আসছে দেখো। আমরা এই দুইটা পদ যদি যোগ করি a প্লাস p হয় কিনা? a প্লাস p। এই দুইটা যোগ করলে কত হয়? স্যার ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা, আর দেখো কার কি সমস্যা বলো। স্যার এখানে যে n a প্লাস p আসছে, n ইনটু a প্লাস p একটু বুঝাই দেন। হ্যাঁ জি স্যার। ধরো ধরো আমরা এই জায়গা থেকে দুইটা a প্লাস p যোগ করতে চাই, তাহলে 2a প্লাস p হবে না? জি তিনটা যোগ করলে 3a প্লাস p, চারটা যোগ করলে 4a প্লাস p, তাহলে n সংখ্যক যোগ করলে n a প্লাস p। জি স্যার, বুঝতে পারছি আর স্যার। কারো? স্যার বুঝছি। তাহলে আর কারো সমস্যা নাই তো? হ্যাঁ স্যার। তোমরা এখন যে দুইটা সূত্র আমি বলছি, এই দুইটা সূত্র যদি কেউ মনে রাখতে পারো, n তম পদের সূত্র কি a প্লাস n-1 ইন্টু d, তারপরে n সংখ্যক পদের যোগফল কি, এই সূত্র যদি মনে রাখতে পারো তাহলে 13.1 এর অর্ধেক তোমাদের কমপ্লিট। বাকি অর্ধেক অঙ্ক করতে হবে। ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে চিন্তা করো, এই দুইটা সূত্র দেখো মনে রাখতে পারতেছো কিনা। যদি এই দুইটা সূত্র মনে রাখতে পারো 13.1 এর অর্ধেক কমপ্লিট, বাকি অর্ধেক অঙ্ক করলে পাওয়া যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই 13.1 এর অঙ্ক কিভাবে করে সেটা একটু দেখি। দুইটা লিখে রাখো, আমি যখন যাকে জিজ্ঞাসা করবো যেন বলতে পারো। n তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু d, n সংখ্যক পদের যোগফলের সূত্র n/2 twice a প্লাস n-1 ইন্টু d, যদি ধারাটা সমান্তর ধারা হয়। এখন তোমাদের বইয়ের এটা কত নাম্বার? 5 নাম্বার প্রশ্নে যাও। অবজেক্টিভ গুলো আমরা একটু পরে করব, কারণ এই দুইটা কমপ্লিট করার পরে অবজেক্টিভ অঙ্কগুলো করার পরে অবজেক্টিভ করলে ভালো হয়। অবজেক্টিভ হয়তো দেখা যাবে আমার করাই দেওয়া নাও লাগতে পারে। 5 নাম্বার প্রশ্নে আছে 2 -5 -12 -9 মাইনাস, এইভাবে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। ধারাটা কত? এই প্রশ্ন নাম্বার হচ্ছে 5 আর এটা হচ্ছে 13.1। ধারার ব্যাপারে বলা হয়েছে 2 - 5 - 12। এই 2 - 5 - 12 - 19 মাইনাস ডট ডট ডট। এই ধারার সাধারণ অন্তর কত? 12তম পদ কত? সাধারণ অন্তর 12তম পদ। এবার দেখো এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = 2, জানলাম প্রথম পদ 2। এবার পরপর দুইটা পদের বিয়োগফল কত?
সাধারণ অন্তর। সাধারণ অন্তর d ইকুয়াল টু যে কোনো একটা পদ, ধরো -5, এইটা থেকে বিয়োগ দিব প্রথম পদ, অর্থাৎ যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ দিব, তাতে যা আসে সেটাই সাধারণ অন্তর, অর্থাৎ -7। দেখো এই -7 প্রত্যেকটা পদের সাথে যোগ করলে পরের পদ পাওয়া যায়, এটা এটার সাথে যোগ করলে -5, এটার সাথে যোগ করলে 7 5 12, এটার সাথে যোগ করলে -19, এইভাবে সাধারণ অন্তর। অতএব n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d, এটা n তম পদের সূত্র, ইকুয়াল টু n তম পদ কত? n তম পদ হচ্ছে 2 যোগ n-1। আমাদের পদের সংখ্যা কত বলো তো? পদের সংখ্যা কয়টা পদের যোগফল? 12 কয়টা পদের কততম পদ বের করতে বলছে? 12তম। 12তম। তাহলে সেটা এই জায়গায় লিখে নাও যে n ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 12, n তম পদ, অতএব 12তম পদ। তা এখানে না লিখে এখানেও লিখতে পারো, n তম পদ অতএব 12তম পদ। 12তম পদ, এই এর পরিবর্তে 2, n এর পরিবর্তে 12, -1 ইন্টু d এর পরিবর্তে হবে -7। সরল করলে কত আসে? 2 প্লাস 11 ইন্টু -7, এই 2 প্লাস 7 11 77, মানে -77, -77 ইকুয়াল -75। -75 75। এটা হচ্ছে 12তম পদ। দেখো এই ব্যাপারে কারো কোশ্চেন আছে কিনা? যদি না, কেউ স্যার। না বুঝার থাকো সে প্রশ্ন করো। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার এইটা তো ছিল 5 নাম্বার। 6 নাম্বার প্রশ্নটাও এইরকমই, বলছে এত ধারার কোন পদ 392, মানে n তম পদ সমান 392 ধরে n এর মান বের করতে হবে। এই অঙ্কটাও করি, 6 এবং 7 একই অঙ্ক। ও সময় তো শেষ। তোমাদের আজকে কাজ হয়েছে ওই সূত্রগুলো কমপ্লিট করবা, আর 5 6 7 8, এই 8 পর্যন্ত, 5 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো করার চেষ্টা করবা। না পারলে পরের ক্লাসে বলবো, পরের ক্লাসে আবার করাই দেবো, কিন্তু 6 নাম্বারটা কি করব? সূত্রের প্রমাণটা যেন পারো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।